গল্প কথার আসর, যেখানে প্রতি শুক্রবার রাতে আর প্রতি রবিবার দুপুরবেলা থাকবে কিছু ভয় আর কিছু রোমাঞ্চকর ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন তন্ময়দা। তন্ময়দা ব্যারাকপুরে থাকেন। তিনি একজন পেশায় ইঞ্জিনিয়ার। তার কোম্পানি তাকে কাশ্মীরে পোস্টিং করেছিলেন প্রায় 1 বছরের জন্য। সালটা 2018। তিনি কাশ্মীরের কুলগামে ছিলেন অনেকটা দিন। কাশ্মীর মানে ভূস্বর্গ, যার অপরূপ রূপের শোভায় আমরা বারবার মুগ্ধ হই। কিন্তু সেই অপরূপ রূপের পিছনে যে কখনো কখনো এমন মারাত্মক ঘটনা লুকিয়ে থাকে, যা হয়তো সচরাচর আমাদের সামনে এসে পৌঁছায় না। আজকে তেমনই একটি ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। ঠিক যেভাবে ঘটনাটি তন্ময়দা আমাদের বলেছেন, আমি ঠিক চেষ্টা করব সেইভাবে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার। তন্ময়দা বলছেন, আমি যেহেতু একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আর ছোটবেলা থেকে এই ভূত প্রেত পিশাচ এই সব ঘটনাগুলো কোনোদিন আমাকে সেভাবে নাড়াতে পারিনি। আমার বরং এগুলো শুনে বড্ড বুজরুগি মনে হতো। আমি কখনো বিশ্বাসই করিনি বা করতামও না যে এমনও কিছু এক্সিস্ট করে আমাদের মধ্যে, যা কখনো কখনো আমরা চোখে বা খালি চোখে দেখতে পাই না, অথচ তারা থাকে আমাদের খুব কাছাকাছি। যদি সেই রাতে আমার সাথে এমন কোনো ঘটনা না ঘটতো, তাহলে হয়তো আমি সারা জীবনও এই ঘটনাটা বা এদের যে প্রভাব রয়েছে বা এরা যে আদেও পৃথিবীতে রয়েছে, আমাদের মধ্যেই রয়েছে, আমাদের খুব কাছে রয়েছে, এদের যে এক্সিস্ট, সেটাই হয়তো আমি বিশ্বাস করতে পারতাম না। কিন্তু 2018 সালের সেই ঘটনা আমার সম্পূর্ণ ধারণাটাকে একেবারে চেঞ্জ করে দিয়েছিল। কুলগাম থেকে বেশ কিছুটা দূরে আমাদের একটা প্রজেক্টের কাজ চলছিল। কাজের জন্য প্রায় 2 বছর আমরা সেখানেই একটা থাকার ব্যবস্থা করেছিলাম। ওখানে একটা বাড়ি ভাড়া করা হয়েছিল। এখান থেকে আমি যেমন গেছিলাম, আমার সাথে কলকাতার আরেকটি ছেলে এখান থেকে গেছিল। বাদবাকি আর যারা ছিল তারা কেউ দিল্লিতে থাকে আর বেশিরভাগই কাশ্মীরেই থাকে। প্রজেক্টে যেহেতু ওয়ার্কার্সরা যদি স্থানীয় না হয় একটু প্রবলেম হবে বলে ওখানকারই তো বেশিরভাগ ছেলে আমাদের সাথে জয়েন করেছিল। তবে একটি ছেলেকে আমার খুব ভালো মনে রয়েছে, তার নাম সুভাষ। সুভাষ অ্যাকচুয়ালি থাকতো দিল্লিতে, তার পড়াশোনাও দিল্লিতে, কিন্তু তার বাড়ি ছিল কাশ্মীরে। সে কাশ্মীরে একদম স্থানীয় বাসিন্দা যাকে বলে। কুলগাম থেকে বেশ কিছুটা দূরে তার বাড়ি। সে তার বাড়ি থেকেই যাতায়াত করত। তার সাথে আস্তে আস্তে আমার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। সে বিভিন্ন অকেশনে তাদের বাড়িতে যদি কোনো অকেশন হতো, সে যেমন আমার কাছে এসে আমাদের সাথে আড্ডা দিত, আমাদের তাদের বিভিন্ন অকেশনে ইনভাইট করত। আমরা প্রায় সময় তাদের বিভিন্ন অকেশনে যেতাম। ওখানকার খাবার, ওখানকার রিচুয়ালসগুলো আমি তারই মারফত বেশি জানতে পারি। শুধু তাই নয়, এমনও হয়েছে তাদের ছোটোখাটো যে কোনো অকেশনে আমাদের ডাক পড়তো। এখানে আমাদের বলতে আমি আর সুদীপ। সুদীপ সেই ছেলেটা যে কলকাতা থেকে এসেছিল। আর সুভাষ, সুদীপ আর আমি তিনজনে এত ভালো বন্ধু হয়ে গেছিলাম তখন যে আমরা মাঝে মধ্যেই একসাথে জমিয়ে আড্ডা দিতাম কাজের পরে। কখনো কখনো এমনও হয়েছে যে যেদিনকে ছুটি থাকে, আমাদের রবিবার দিনকে, আমরা একসাথে মিট করতাম, কোথাও বাইরে খেতে যেতাম। কখনো কখনো আমরা তো সুভাষদের বাড়িতেই গিয়ে উঠতাম। সুভাষ তখনও পর্যন্ত বিয়ে করেনি, তাই সুভাষদের বাড়িতে উঠলে সুভাষের মা অর্থাৎ আন্টি আমাদের জন্য জমিয়ে রান্না করত। আর আমরাও যেহেতু বাইরেই থাকতাম, আমরা নয় নিজেরা রান্না করতাম, আর না হলে আমরা কিনেই বেশিরভাগ সময় খেতাম। আর এই কারণে আন্টির হাতের রান্না যদি আমরা পেতাম, আমরা চেটে পুটে খেতাম।
আন্টিও সেটা খুব ভালো করে বুঝতেন, তাই আমরা গেলে কোনো যত্ন আত্মীর কমতি থাকতো না। এমনও হতো আন্টি মাঝে মধ্যে বলতেন, তোমরা এখানেই কদিন থেকে যাও না। কতদিন এমন হয়েছে সুভাষদের বাড়িতে আমরা হয়তো 2 দিন থেকেই গেছি। কিন্তু আস্তে আস্তে যখন আমাদের ওখানকার প্রজেক্ট শেষ হয়ে আসে, আমরা সবাই যখন এদিকে ফিরে আসি, সুভাষ তো ওখানেই থেকে যায়। ও অন্যান্য সাইটে প্রজেক্টগুলো দেখাশোনা করে। এখন সুভাষের সাথে অনেক মাস দেখা হয় না, কিন্তু মাঝে মধ্যে আমাদের কথাবার্তা হয়। যা হোক, এইসব কথা বাদই দিলাম। এখন সুভাষ বিবাহিত এবং সুভাষের যিনি ওয়াইফ আছেন তিনিও আমাদের যত্নার্থী কম করেননি। তার সাথেও আমাদের 2বার দেখা হয়েছে। খুব ভালো মেয়েটি। এবার আসি সেই সময়কার কথায়, যখন আমরা সুভাষদের বাড়িতে যেতাম। আমরা মাঝে মধ্যেই আন্টিকে জিজ্ঞাসা করতাম যে তার ছোটবেলা কিরকম কেটেছে, কারণ আন্টি ওখানকারই মেয়ে। কিন্তু সুভাষের বাবা তিনি থাকতেন দিল্লিতে, পরবর্তীকালে তিনি কাশ্মীরে শিফট করে যান। আমরা মাঝে মধ্যেই আন্টির সাথে জমিয়ে আড্ডা মারতাম, আর আন্টি আমাদের সাথে খুব ভালো বন্ধুর মতো মিশতেন। তিনি মাঝে মধ্যেই আমাদের খুব ছোটবেলায় তিনি যে কাশ্মীরে বড় হয়েছেন তখনকার কাশ্মীরের পরিবেশ কীরকম ছিল এবং পরবর্তীকালে এখন কাশ্মীর যা অবস্থায় রয়েছে সেই সব ঘটনা তিনি আমাদের সামনে বিস্তারিত জানাতেন। আর কাশ্মীর মানে তো টেররিস্ট অ্যাটাক হয়, এ আমরা সবাই জানি। তার সামনেই কিভাবে কয়েকটি ছেলেকে গুলিবিদ্ধ করে প্রায় ঝাঁঝরা করে দেওয়া হয়েছে সেই সব লোমহর্ষক ঘটনাও তিনি আমাদের সামনে কখনো কখনো তুলে ধরেছিলেন। আমরা তো এইসব টিভিতে দেখি বা কখনো কখনো খবরে পড়ি, কিন্তু চোখের সামনে দেখার অভিজ্ঞতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা আন্টির মুখে শুনে খুব ভালো করে বুঝতে পারি। কখনো কখনো আন্টি ইয়ার্কি করে অনেক সময় ভূত প্রেতের গল্পও বলতেন। আমরা আবার বলতাম, দুষ এসব আবার হয় নাকি, বলে জাস্ট কথাটাকে আমরা উড়িয়ে দিতাম। আন্টিও হাসতেন আর হেসে কখনো কখনো বলতেন, যেদিনকে তাদের দর্শন পাবে সেদিনকে বুঝতে পারবে এসব হয় না কি না সত্যিই হয়। আমরা এটাকে খুব হাসি আর কি ঠাট্টার ছলেই ব্যাপারটাকে নিতাম। আমরা ভাবতাম জাস্ট এটা ইয়ার্কি মারছে, সত্যি সেটা ইয়ার্কিই ছিল। আন্টি কোনোদিন সিরিয়াসলি সেটাকে এরমভাবে আমাদের কিছু বলেওনি যে সেটাকে একবারে সিরিয়াসলি কিছু ভেবে নিতে হবে। বেশ সুন্দর দিনগুলো যাচ্ছিল। তবে ওখানকার লোকমুখে আমরা কিন্তু মাঝে মধ্যে অনেক ঘটনা শুনতে পেতাম। বিশেষ করে যে সমস্ত ছেলেগুলো আমাদের সাইটে কাজ করত, তারা অনেক সময় অনেকে নানান ধরনের ঘটনা আমাদের কাছে বলতো। আমরাও সেই ঘটনাগুলি খুব একটা যদিও পাত্তা দিতাম না, কিন্তু শুনতে খারাপ লাগতো না। একদিন হঠাৎ সুভাষ বলে বসে, আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা রাস্তা রয়েছে, আর সেই রাস্তার উপরে একটা ছোট্ট সাঁকো বা ব্রিজ মতো রয়েছে। সেই ব্রিজের তলাতে নাকি এমন প্রচুর ঘটনা ঘটেছে যা রীতিমতো লোমহর্ষক। হয়তো আমাদের চোখে কোনোদিন পড়েনি, কারণ ওই রাস্তাটা দিয়ে আমরা খুব কম যাতায়াত করি, আর যারা ওই রাস্তা থেকে অনেক রাত্রে যাতায়াত করে তারা কিন্তু সেই ঘটনাগুলোর সাক্ষী রয়ে গেছে। তাই আমরা ভুলেও যেন ওই রাস্তার দিকে রাত্রিবেলা খুব একটা না যাই। আমরা আবার শুনে মনে মনে ভাবতাম, সুভাষের মাথা খারাপ হয়ে গেছে, এইসব কি ওলটপালট কথা বলে, ওসব আবার হয় নাকি। যা হোক, এইভাবে তো দিনগুলো কেটে যাচ্ছিল কোনো রকমে। এরই মধ্যে হঠাৎ একদিন একটি নিমন্ত্রণ পড়ে সুভাষের বাড়িতে। সুভাষের বাড়িতে একটা বড় পার্টি ছিল। সেই পার্টিতে প্রচুর লোকজন আসার কথা ছিল। আমরা সবাই বেশ আনন্দে ছিলাম যে সুভাষের বাড়িতে যাব আর জমিয়ে খাওয়া দাওয়া করব, সাথে সেই দিন তো রাত্রে থেকেই যাব, এমনকি পরের দিনও থাকার একটা প্ল্যান তৈরি হয়। সুভাষও এই প্ল্যানটার ব্যাপারে জানতো এবং সেও অনেক রকম আয়োজন করেছিল যে আমরা রাত্রে যে থাকবো, তারপরে সব গেস্টরা চলে গেলে সেই রাত্রে কোনো রকম ঘুমিয়ে পড়লেও পরের দিন ভোরবেলা আমরা উঠে একটা কাছাকাছি খুব সুন্দর জায়গা রয়েছে সেখানে ঘুরতে যাব।
এবং সেইখানে আমরা পুরো একটা দিন স্টে করে পরের দিন ওখান থেকে আমরা ডাইরেক্ট কাজে চলে আসব, এমন সব প্ল্যান করা রয়েছে। কিন্তু পুরো প্ল্যানটা মাটি হয়ে গেল একটা ঘটনার জন্য। আগের দিন রাত্রি থেকে সুবীরের প্রচণ্ড জ্বর। তার জ্বরেতে বেহুশ অবস্থা, ভুলভাল বকছে। সারা রাত আমার তার সাথেই কেটে গেল। তো কখনো মাথায় জলপট্টি দিচ্ছি, কখনো দেখছি জ্বর আছে কি না। এই করে করে রাত যখন প্রায় কেটে গিয়ে ভোর, তখন দেখি আবার তার জ্বর এসেছে। সকালটাও তার কিন্তু শরীর খুবই খারাপ ছিল। এরপর দুপুর থেকে আস্তে আস্তে সুদীপ অনেকটাই বেটার ফিল করতে শুরু করে। আমি যখন তাকে জিজ্ঞাসা করি, তাহলে সন্ধেবেলার পার্টিটা কি করবে, ক্যান্সেল করে দেবো কি? ও আমার কথা শুনে বলল, আমি এখন একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি ঠিক যেতে পারবো। আমার একটু সন্দেহ হচ্ছিল যে ছেলেটা কাল সারা রাত ভুগেছে, আজকে সকাল থেকেও যার শরীরটা খুব একটা ভালো না, তাকে কি এই পার্টিতে নিয়ে যাওয়া আদৌ ঠিক হবে? রাতে ভিতে যদি তার আরো অসুস্থতা বাড়ে, তখন কি করব? সুদীপ জানিয়ে দিল তার কোনো অসুবিধা হচ্ছে না, সে এখন একদম ঠিক আছে। এরপর যখন বেড়াতে যাব, হঠাৎ করে সুদীপ বলল তার নাকি শরীরটা আবার খারাপ করছে, তাই সে যেতে পারবে না। আমি শুনে বললাম, তাহলে তোমাকে একা রেখে আমিও যাব না, ছেড়ে দাও, আমি বরং সুভাষকে জানিয়ে দিই আমাদের যাওয়া হবে না। এই কথা শুনে সুদীপ বলল, আরে না না, আমার তো তেমন অসুবিধা হচ্ছে না, যদি দেখি খুব প্রবলেম হচ্ছে আমি না হয় তোমায় কল করব, তখন তুমি চলে এসো। কারণ সুভাষের বাড়ি তো আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, আসতে খুব একটা সময় লাগবে না, তুমি নিশ্চিন্তে যাও, আমি একদম ঠিক আছি। একটু শরীর খারাপ লাগছে, একটু রেস্ট নিলে আমি জানি আমি ঠিক হয়ে যাব। কিন্তু আমার মনটা যেন সেদিনকে ভীষণ খচখচ করছে, খালি মনে হচ্ছে কিরম যেন একটা অশুভ সংকেত আমি বারবার পাচ্ছি। কিছুতেই বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে। এদিকে আমার যেন সুবীরকে ছেড়ে যেতেও একেবারেই ইচ্ছা করছে না। খুব অনিচ্ছা সহকারে আমি সেদিনকে সুভাষদের বাড়িতে যাই। পার্টি হচ্ছে, চারদিকে গান বাজনা হচ্ছে, সুন্দর খাবার আয়োজন করা হয়েছে, খুব সুন্দর একটা প্রোগ্রাম। এত লোকজনের মাঝখানে কিন্তু আমার মনে কোথায় যেন শান্তি নেই। আমার যেন ভেতর ভেতর কিরম একটা ভয় করছে। আমি বুঝতে পারছি না আমার কেন এমন অনুভূতি হচ্ছে। এদিকে এই পার্টি শেষ হতে হতে বুঝতে পারি অনেকটাই রাত হবে, আর আমি ঘড়িও দেখিনি যে এখন এতটা সময় হয়ে গেছে। সুভাষকে আমি জানালাম, আমি আর একটুও থাকবো না, সুবীর তো একা রয়েছে, ওর খাবারটা বরং আমাকে দিয়ে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আর আসার সময় দেখছিলাম যে রাস্তাটা দিয়ে আমি আসা যাওয়া করি, সেই রাস্তাটার কিছু একটা প্রবলেম হয়েছে, রাস্তাটা খোঁড়া হয়েছে, গাড়িও যাচ্ছে খুব স্লো গতিতে, অনেক গাড়িকে তো পিছন দিয়ে ঘুরিয়েও দেওয়া হচ্ছে। এই কথা শুনে সুভাষ আমাকে বলে, আজকে তাহলে তো তোমাকে সেই রাস্তাটা ধরে যেতে হবে, তুমি তো আগে বলবে আমাকে, তোমার তো এত রাত করা একেবারেই উচিত হয়নি, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, আর না হলে একটা কাজ করো, তুমি আজকে রাতে আমাদের এখানেই থেকে যাও। আমি তখন সুভাষকে জানালাম যে আমি তো কোনো রকম চলে যেতে পারবো, আমার অসুবিধা হবে না। এদিকে সুবীর যে ঘরেতে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, ও যদি সুস্থ হতো তাহলে আমার এতটা খারাপ লাগতো না, আমি হয়তো আজকে থেকে যেতাম। কিন্তু তাকে ফেলে আমার কি এখানে থাকাটা শোভনীয় লাগে? তার থেকে বরং আমি বেরিয়েই যাই। এই কথা শুনে সুভাষ বলল, আমার আজকে তোমাকে ছাড়তে ভীষণ খারাপ লাগছে একা একা, কিন্তু আমি এই পার্টি ছেড়েও তো যেতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি খুব সাবধানে যাতায়াত করো, আর যদি কোনো অসুবিধা দেখো অবশ্যই আমাকে ফোন করো, আমি যেমন অবস্থায় থাকি আমি সেখানে যত তাড়াতাড়ি পারি আমি পৌঁছে যাব। এরপর রাত্রি তখন প্রায় 11টা বাজে, বাইরে ঘন কুয়াশা, বেশ ঠান্ডা ওয়েদার তখন। কাশ্মীর মানে তো এমনিই ঠান্ডা, আর সেই সময়ও ঠান্ডাটা একটু হলেও কম থাকলেও কিন্তু খুব বেশি কম ছিল না।
কারণ সময়টা ছিল মার্চ মাস। আমাকে সুবিধের খাবার টাবার তারপর ওরা দিয়ে দেয়, আমি একেবারে বেরিয়ে পড়ি। বললে বিশ্বাস করবে না, আমি যখন রাস্তাটা দিয়ে আসছি, রাস্তাটা পুরো ফাঁকা, একেবারে নির্ঝুম, একটা জনমানব নেই ওই রাস্তায়। অনেকটাই যখন চলে এসেছি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে বেশ কিছুটা গেলে, অন্তত কম করে হলেও 15 মিনিট যাওয়ার পর আমি আমার বাড়ি, মানে আমরা যেখানে রয়েছি সেখানে পৌঁছাবো। দূর থেকে দেখতে পাচ্ছি রাস্তার ধারে একদম কম আলো জ্বলছে, বলা যায় যে নিবু নিবু আলো, ঠিক ওই রকম। লাইট পোস্টের আলোগুলো এতটাই কম যে খুব দূরের কাউকে দেখাই যাবে না। আমি আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে যখন প্রায় ব্রিজের কাছে চলে এসেছি, হঠাৎ আমার চোখ পড়ে ব্রিজের পাশের দিকে। সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা 12 কি 13 বছর হবে এই বয়সের একটা বাচ্চা মেয়ে। আমার খুব অবাক লাগে মেয়েটাকে দেখে। মেয়েটার দূর থেকে মনে হচ্ছে যেন খুব চোট পেয়েছে, তার যেন কোথাও ছড়ে গেছে, জামা কাপড়ে ভর্তি ধুলো। একবার মনে হচ্ছিল মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করি এই অন্ধকারে দাঁড়িয়ে সে কি করছে, কারণ আমি যখন গাড়ি চালিয়ে আসছিলাম রাস্তা তো ফাঁকা দেখলাম, সেখানে তো কাউকে দেখলাম না, এমনকি কাছাকাছি কোনো বাড়িও আমি দেখতে পেলাম না। তাহলে এই মেয়েটা একা এই রাত্রিবেলা এরমভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? তারপর নিজেরই কীরকম যেন লাগলো। আমি কিচ্ছু না বলে তার সামনে থেকে গাড়িটা অনেকটা এগিয়ে নিয়ে গেলাম, কারণ আমার মনে হচ্ছিল এখানে চুরি ডাকাতি হবে না তো, কারণ এমন তো অনেক সময় হয় কোনো ফাঁদ হিসাবে মেয়েটাকে রাখা হয়েছে। তারপর আমার হঠাৎ মনে হলো যদি তাই হতো তাহলে তো মেয়েটা আমার দিকে হাত নাড়তো বা আমাকে হেল্প হেল্প বলে চেঁচাতো, আমি তাহলে দাঁড়িয়ে পড়তাম, তাহলে হয়তো এমন কোনো ঘটনা ঘটতো। কিন্তু আমি যখন লুকিং গ্লাস থেকে মেয়েটার দিকে তাকিয়ে দেখি, আমি দেখি মেয়েটা সেই ব্রিজের কাছে একলা চুপটি করেই দাঁড়িয়ে রয়েছে। তার চোখ মুখ সেই ছলছল করছে, সে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আমি খুব ভালো করে যখন তাকে লুকিং গ্লাস দিয়ে দেখি সত্যি তার হাত পা যেন ছড়ে গেছে, গায়ে সামান্য রক্তের ছিটে, সারা জামাটা যেন ধুলো মাখা। আমার দেখে মেয়েটাকে ভারী মায়া হয়। আস্তে আস্তে আমি গাড়িটাকে পিছনে ব্যাক করে মেয়েটার কাছে যাই। গিয়ে আমি জিজ্ঞাসা করি, এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কোথাও যাবে বা তুমি কি কারোর জন্য ওয়েট করছো? মেয়েটা খুব কান্নাকাটি করে তখন আমাকে বলে, আমার বাবা মার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সামনে ওরা পড়ে রয়েছে, আমি কি করব আমি কিচ্ছু তো ভেবে পাচ্ছি না, তাই আমি দাঁড়িয়ে রয়েছি। তখন আমার শুনে এতটা খারাপ লাগে যে আমি সাথে সাথে ওকে বলি, কোথায় তোমার বাবা মা, এখানে কোথায় রয়েছেন ওনারা? তখন ও দূরে হাতের ইশারায় দেখায় ওইখানে ওর বাবা মা শুয়ে রয়েছে। আমি দেখে বুঝতে পারি এটা ঠিক ব্রিজের শেষে, বুঝতে পারি ওখানেই ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর আমার মনে হতে থাকে আমি যদি যাই ওখানে, আমি কোনো পুলিশ কেসে ফেসে যাব না তো, কারণ কি অবস্থায় আছে আমি তো সেটাই জানি না। তখন আমার মনে হয় একবার গিয়ে দেখি, যদি দেখি তারা কোনো রকম সামান্য ইনজিওর হয়েছে তাহলে তাদের নিয়ে হসপিটালে যাব, আর যদি দেখি মারাত্মক কিছু অবস্থায় রয়েছে তাহলে গিয়ে থানাতে জানাবো, যাতে মেয়েটির হেল্প হয়। মেয়েটাকে আমি সাথে নিয়ে যাব। আমি মেয়েটাকে গাড়ির দরজা খুলে দিই, দিয়ে বলি, তুমি পিছনে উঠে বসো, চলো দেখি তোমার বাবা মা কী অবস্থায় পড়ে রয়েছে। বলে আমি গাড়িটাকে টেনে যখন নিয়ে যাই ব্রিজের কাছে, আমি দূরে রাস্তায় কোথাও কিচ্ছু দেখতে পাই না। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করি, কোথায়? মেয়েটা বলে, আর একটু চলতে, সামনেই রয়েছে তার বাবা মা। আমি যখন আর একটু যাই দেখি সত্যি
সারা রাস্তায় রক্তে রক্ত হয়ে রয়েছে। আমার দেখে গা শিউরে ওঠে। এতটা রক্তে রক্ত, তাহলে নিশ্চয়ই বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর সে আমাকে বলে এখানেই গাড়িটা দাঁড় করাতে, সামনেই ওর বাবা মা রয়েছে। আমি দেখি ব্রিজের পাশে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা থেকে একটু নামলে একটা খাল মতো রয়েছে, আর যেটা রাস্তার একেবারে পাশে, আর পাশেই রয়েছে বেশ কিছু ঝোপঝাড়। ও আমাকে হাত দিয়ে দেখায় ওই দূরে খালটার কাছে। আমি অবাক হয়ে যাই, খালের কাছে কি করে গেল? অ্যাক্সিডেন্টে রক্তে রক্ত তো রাস্তায় হয়ে রয়েছে। আমি যখন খালের দিকে তাকাই, দেখি সেখানে দুটো মানুষের বডি ভাসছে। দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। আমি ভাবি, আমি এখন কি করব? এটা তো খালে পড়ে রয়েছে, আমি নিচে নামবো না আমি পুলিশের কাছে যাব? ভাবতে ভাবতে হঠাৎ দেখি সেই খালের মধ্যে দিয়ে আরো 2-4 জনের লাশ ভেসে উঠছে। আমার এই দেখে হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যায়। আমি ভয় এতটা শিহরিত হই যে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি কি করব? আমি এক দৌড়ে গাড়ির কাছে চলে আসি, দৌড়ে গাড়িতে উঠে পড়ি, উঠে গাড়িটা সজোরে চালিয়ে নিয়ে যাই। আমি দেখি আমার গাড়ির পিছনে বসে থাকা মেয়েটি তখন গাড়িতে নেই। লুকিং গ্লাস দিয়ে যখন আমি রাস্তার দিকে তাকাই, তখনও দেখি মেয়েটা রাস্তাতেও নেই। এরপর আমি স্পিডে গাড়ি চালাই। অনেকটা স্পিডে যখন গাড়ি চালিয়ে নিয়ে আসছি, আমার হঠাৎ চোখে পড়ে মেয়েটি যেন আবার রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি শুধু ভগবানের নাম নিয়ে তখন কোনো রকম গাড়িটা স্পিডে ওখান থেকে নিয়ে বেরিয়ে আসি। এসে অনেকটা রাতে আমি বাড়ি ঢুকি। বাড়িতে এসে আমি রীতিমতো হতবাক হয়ে গেছিলাম সেই রাতের ঘটনাটায়। আমার মুখ দিয়ে একটা কথা বেরাচ্ছিল না। আমাকে দেখে সুবীর রীতিমতো ভয়ও পেয়ে যায়। সে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আমার, আমি এমন করছি কেন? কিন্তু সুবীরকে আমি কি করে বলে বোঝাই যে আমি রাস্তায় ঠিক কিসের সম্মুখীন হয়েছিলাম, আমি কি দেখেছি? কারণ তখন আমি রীতিমতো ঠকঠক করে কাঁপছি। আমি যে কি করে গাড়ি চালিয়ে নিয়ে এসেছি সেটা শুধুমাত্র আমিই জানি। সেই রাতে আমি সুবীরকে সুবীরের খাবারটা দিয়ে কোনো রকম শুয়ে পড়ি। আমি সুবীরকে বলি যে খাবারটা দিলাম এই খাবারটা বরং না খাওয়াই ভালো, ঘরে যা আছে তুমি তাই খেয়ে নাও। কেন এরম করছি, কি হয়েছে না হয়েছে, আমি সব ঘটনা কালকে তোমার সাথে আলোচনা করব। আজকের আমাকে একটু ছেড়ে দাও, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সুবীর দেখে বুঝতে পারে আমার নিশ্চয়ই মারাত্মক কিছু একটা ঘটেছে, না হলে আমি এমন করি না। সুবীর আর একটা কথাও বলেনি। সে চুপচাপ নিজের ঘরে চলে যায় এবং খেয়ে দিয়ে শুয়ে পড়ে। যে খাবারটা এনেছিলাম সেই খাবারটাকে আমরা বাইরেই ফেলে দিই। পরে সকালবেলা হতে সুবীরকে আমি সব ঘটনা জানাই। সুবীর রীতিমতো শুনে থ হয়ে যায় যে এমনও ঘটতে পারে এখানে। সত্যি সেই রাত্রে যদি আমার সাথে এমন কিছু না ঘটতো, আমি হয়তো কোনো দিন এদের অস্তিত্বই বিশ্বাস করতাম না। এই ঘটনা আমি সুভাষকেও জানাই। সুভাষ শুনে বলে এরকম ঘটনা নতুন নয়, এর আগে ওই রাস্তা থেকে এমন অনেকে এই ঘটনার সম্মুখীন হয়েছে। খুব বাঁচোয়া যে আমি বেশিক্ষণ ওখানে ছিলাম না, নাহলে রাতে যদি ওখানেই আমি অজ্ঞান হয়ে যেতাম বা আমার সাথে যদি কিছু হতো, আমি আদেও তো কাউকে ফোনও করতে পারতাম না, আর আমাকে বাঁচানোর জন্য কেউ তখন আসতো কিনা সন্দেহ। ভগবান যা করে মঙ্গলের জন্য। এই ছিল আমার জীবনের সব থেকে বড় একটা ভয়ঙ্কর মুহূর্ত, বা বলতে পারো একটা ভয়ঙ্কর ঘটনা, যা আমি সারা জীবন মনে রাখব। আজকের ঘটনা এই পর্যন্তই। ঘটনাটি শুনে আপনাদের কীরকম লাগলো? তন্ময়দার জীবনে এরকম ভয়ঙ্কর মুহূর্ত আপনাদের জীবনেও ঘটেছে নাকি কখনো? বা
আপনাদের চেনা জানা কোনো মানুষের সাথে ঘটেছে নাকি এমন কোনো ঘটনা? যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে আপনারা আপনাদের ঘটনাগুলো আমাকে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ঘটনার অপেক্ষায় আমি থাকলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। এছাড়াও যদি আপনারা এই চ্যানেলে একেবারে নতুন হন আর ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। খুব ভালো থাকুন সকলে।